তুমি যাকে ভালোবাসো তার দ্বারা বিশ্বাসঘাতকতা পৃথিবীর সবচেয়ে খারাপ অনুভূতি ও যন্ত্রণার। শুরু হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল। গল্পের সূত্রধার আমি অয়ন, গল্প পাঠে সূর্য। আমরা 3 ছেলেবেলার বন্ধু যে ঘরে ঘুমাতাম তার পাশের ঘরের দেওয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝুলানো থাকত। রাত্রে বাতাসে তার হাড়গুলো খটখট শব্দ করে নড়ত। দিনের বেলায় আমাদের সেই হাড় নাড়তে হতো। আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাথবধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম। আমাদের অভিভাবকদের ইচ্ছা ছিল আমাদের সর্ববিদ্যায় পারদর্শী করে তুলবেন। তার অভিপ্রায় কতদূর সফল হয়েছে যারা আমাদের জানেন তাদের কাছে প্রকাশ করার দরকার নেই, এবং যারা জানেন না তাদের কাছে গোপন করাই শ্রেয়। তারপর বহুকাল কেটে গেছে। এর মধ্যে সেই ঘর থেকে কঙ্কাল এবং আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় স্থানান্তরিত হয়েছে তা অন্বেষণ করে আর জানা যায় না। একদিন রাত্রে কোনো কারণে অন্য কোথাও জায়গা না হওয়াতে আমাকে সেই ঘরে শুতে হলো। অভ্যাস নেই, ঘুমও আসতে চায় না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সবকটা বেজে গেল। এমন সময় ঘরের কোণে যে তেলের সেচ জ্বলছিল সেটা প্রায় মিনিট 5 ধরে খাবে খেতে খেতে একেবারে নিভে গেল। এর আগে আমাদের বাড়িতে 2-1টা দুর্ঘটনা ঘটে গেছে, তাই এই আলো নিত্যে সহজেই মৃত্যুর কথা মনে জাগল। মনে হলো এই যে রাত্রি 2 প্রহরে একটা দীপশিখা চির অন্ধকারে মিলিয়ে গেল, প্রকৃতির কাছে এটা যেমন আর মানুষের কাছে ছোট ছোট প্রাণশিখা কখনো দিনে কখনো রাত্রে হঠাৎ নিভে গিয়ে বিস্মৃত হয়ে যায়, ওটাও ঠিক তেমন। ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়ে গেল। তার জীবিতকালের বিষয় কল্পনা করতে করতে হঠাৎ মনে হলো একটি চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেওয়াল হাতড়ে আমার মশারির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আর তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সে যেন কি একটা খুঁজছে কিন্তু পাচ্ছে না, এবং আরো দ্রুত বেগে সারা ঘর ঘুরে চলেছে। বেশ বুঝতে পারলাম এই যে ঘুম হয়নি, মাথাটা হয়ে গেছে গরম, আর এই সবাই সেই গরম মাথার কল্পনা। আমারই মাথার মধ্যে বোঁ বোঁ করে যে রক্ত ছুটছে এটা তারই দ্রুত পদশব্দের মতো শোনাচ্ছে। কিন্তু তবু গা ছমছম করতে লাগলো। জোর করে এই অকারণ ভয় ভাঙার জন্য বলে উঠলাম, কে? একটা পায়ের আওয়াজ আমার মশারির কাছে এসে থামল, এবং একটা উত্তর শুনতে পেলাম, আমি। আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এলাম। আমি ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয়। পাশ বালিশটা সবলে আঁকড়ে ধরে চির পরিচিতের মতো অতি সহজ সুরে বললাম, এই দুপুর রাতে বেশ কাজটি বার করেছ, তা সে কঙ্কাল নিয়ে তুমি এখন কি করবে শুনি? তা তোমার কি কাজে লাগবে? অন্ধকারে মশারির কাছে খুব কাছ থেকে উত্তর এলো, বলো কি? আমার বুকের হাড় যে তার মধ্যে ছিল আমার 26 বছরের যৌবনের চেয়ে তার চারদিকে বিকশিত হয়েছিল। একবার দেখতে ইচ্ছে করে না? আমি তৎক্ষণাৎ বললাম, হ্যাঁ, কথাটা সঙ্গত বটে। তা তুমি সন্ধান নিজে করো, গে যাও, আমি একটু ঘুমাবার চেষ্টা করি। সে বলল,
তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। জানো, 35 বছর আগেও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম, কিন্তু এই 35টা বছর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু করে শব্দ করে বেরিয়েছি। আজ তোমার কাছে বসে আর একবার মানুষের মতো করে গল্প করি। আমি অনুভব করলাম আমার মশারির কাছে কে যেন একটা এসে বসলো। নিরুপায় দেখে আমি বেশ একটু উৎসাহের সাথে বললাম, হ্যাঁ সেই ভালো, যাতে মন বেশ প্রফুল্ল হয়ে ওঠে এমন একটা কিছু গল্প বলো তো শুনি। সে বলল, সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও, আমার জীবনের কথা বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজলো। যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম, তখন এক ব্যক্তিকে যমের মতো ভয় পেতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার যেমন অবস্থা হয়, আমার সেই রূপ মনে হলো। অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গেঁথে আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কিছুতেই তার হাত থেকে পরিত্রাণ নেই। বিয়ের 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হলো। আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক বিলাপ পরিতাপ করলো। আমার শ্বশুর মশাই অনেকগুলি লক্ষণ মিলিয়ে শাশুড়িকে বললেন, শাস্ত্রে যাকে বিষকন্যা বলে আমি নাকি তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। কি গো, শুনছো? কেমন লাগছে? আমি বললাম, বেশ, গল্পের আরম্ভটি তো বেশ মজার। তবে শোনো, আনন্দে বাপের বাড়ি ফিরে এলাম। ক্রমে বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে লুকোবার চেষ্টা করত, কিন্তু আমি বেশ জানতাম আমার মতো রূপসী যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি। দেখোনি? কেন? আমার সেই কঙ্কাল? আমি ঠাট্টা করছি। তোমার কাছে কি করে প্রমাণ দেব? সেই 2টো শূন্য চক্ষু কোটরে বড় বড় টানা 2টো কালো চোখ ছিল, এবং রাঙা ঠোঁটের ওপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল তা এখনকার বিকট হাসির সঙ্গে কোনো তুলনাই হয় না। এবং সেই কয়খানা লম্বা শুকনো হাড়ের ওপর যে এত লালিত, এত লাবণ্য, যৌবনের এত কঠিন কোমল নিটোল পরিপূর্ণতা প্রতিদিন ফুটে উঠেছিল, তোমাকে তা বলতে গেলে হাসিও পায়, রাগও ধরে। আমার সেই শরীর থেকে যে অস্থিবিদ্যা শেখা যেতে পারে, তখনকার বড় বড় ডাক্তারও বিশ্বাস করতেন না। আমি জানি একজন ডাক্তার তার বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলেছিলেন। তার মানে এই, পৃথিবীর আর সব মানুষের হাড়ের বিদ্যা আর শরীর তত্ত্বের দৃষ্টান্তস্থল ছিল, কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। আচ্ছা, কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? আমি যখন চলতাম তখন নিজেই বুঝতে পারতাম। এক টুকরো হীরা নড়লে তার চারিদিকে যেমন আলো ঝলমলিয়ে ওঠে, আমার দেহের প্রতিটি গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি স্বাভাবিক ঢেউয়ের মতো
চারিদিকে আছড়ে পড়বে। আমি মাঝে মাঝে অনেকক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে থাকতাম। দেখতাম পৃথিবীর সমস্ত ঔদ্ধত্যপূর্ণ পৌরুষের মুখে রাশ লাগিয়ে দিতে পারে এই দুটো হাত। কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাভরণ গুড়িয়ে যাওয়া কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যে সাক্ষী দিয়েছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম। এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ। ইচ্ছে করে আমার সেই 16 বছরের জীবন্ত যৌন তাপে উত্তপ্ত রূপখানি নিয়ে তোমার চোখের সামনে দাঁড় করাই। বহুকালের মতো তোমার সেই 2 চোখের ঘুম ছুটিয়ে দিই। তোমার হাড়ের বিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি। আমি বললাম, তোমার গা যদি থাকতো তবে তা ছুঁয়ে বলতাম, সে বিদ্যার লেশ মাত্র আমার মাথায় এখন কিছুই নেই। আর তোমার সেই ভুবনমোহন পূর্ণ যৌবনের রূপ রাতের অন্ধকারের উপর জ্বলজ্বল করে ফুটে উঠছে। তোমাকে এর চেয়ে বেশি কিছু বলতে হবে না। জানো, আমার কোনো বন্ধু ছিল না। দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না। অন্তঃপুরে আমি একা, বাগানের গাছের তলায় আমি একা একা বসে থাকতাম। সমস্ত পৃথিবী আমাকে ভালোবাসছে, সমস্ত তারা আমাকে পরীক্ষা করছে। বাতাস ছল করে বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে। যে ঘাসের উপর আমি পা মেলে বসে আছি, তার যদি চেতনা থাকতো তাহলে সে আমাকে আবার অবচেতন মনে ছুঁয়ে দেখত। পৃথিবীর সমস্ত যুবক পুরুষ ওই ঘাসের দল বেঁধে আমার পায়ের কাছে দাঁড়িয়ে থাকত। এই রকমটা আমি ভাবতাম। হৃদয়ে অকারণে কেমন একটা ব্যথা অনুভব করতাম। কি গো, শুনছো? দাদার বন্ধু ছিলেন শশী শেখর। তিনি মেডিকেল কলেজ পাশ করে আসলেই তিনি আমাদের বাড়ি আসতেন। আমি তাকে আড়াল থেকে অনেকবার দেখেছি। দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন। পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেন না। সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা ছিল। এই জন্য সরে সরে তিনি এক ধারে গিয়ে আশ্রয় নিয়েছেন। তার বন্ধুর মধ্যে ওই এক শশী শেখর। এই জন্য বাইরের যুবকদের মধ্যে আমি এই শশী শেখরকে সব সময় দেখতাম। যখন আমি সন্ধেবেলা ফুল গাছের তলায় সাম্রাজ্ঞীর মতো আসন গ্রহণ করতাম, তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশী শেখরের মূর্তি ধরে আমার পায়ে ধরত। শুনছো? কি মনে হচ্ছে? আমি স্বনিঃশ্বাসে বললাম, মনে হচ্ছে শশী শেখর হয়ে জন্মালে মন্দ হতো না। আগে সবটা শোনো। একদিন বাদলার দিনে আমার জ্বর হয়েছে। ডাক্তার দেখতে আসছেন। সেই প্রথম দেখা। আমি জানলার দিকে মুখ করেছিলাম। সন্ধ্যের লাল আভাটা পড়ে রুগ্ন মুখের বিবর্ণতা যাতে দূর হয় তাই। ডাক্তার যখন ঘরে ঢুকেই আমার মুখের দিকে একবার দেখলেন, তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে দেখলাম। সেই সন্ধেবেলায় কোমল বালিশের উপর একটা ঈষৎ মিষ্ট কুসুম পেলক মুখ। কোঁকড়ানো চুল কপালের উপর এসে পড়েছে। লজ্জায় আনন্দিত বড় বড় চোখের পাতা যেন ছায়া ফেলছে কপালের উপর। একবার হাতটা দেখতে হবে। আমি চাদরের ভেতর থেকে ক্লান্ত সুন্দর হাতখানা বের করে দিলাম। একবার হাতের দিকে তাকিয়ে দেখলাম, যদি নীল রঙের কাঁচের চুড়ি পরতে পারতাম তো আরো বেশি মানাতো।
আচ্ছা, রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে ডাক্তার কি এমন ইতস্তত বোধ করে? আগে তো কখনো দেখিনি। অত্যন্ত অসংলগ্ন ভাবে কাঁপা কাঁপা আঙুলে নাড়ি দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন। আমিও তার অন্তরের নাড়ি কেমন ভাবে চলতে থাকে তার আভাস পেলাম। কি বিশ্বাস হচ্ছে না? আমি বললাম, অবিশ্বাসের তো কোনো কারণ দেখছি না, কারণ মানুষের নাড়ি তো সকল অবস্থায় সমানভাবে চলে না। কালক্রমে আরো 2-4 বার রোগ ও আরোগ্য হবার পরে দেখলাম আমার সেই সন্ধেবেলার চিন্তা ভাবনায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা কমতে কমতে একটিতে এসে ঠেকল। আমার জীবন প্রায় জনশূন্য হয়ে এলো। জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রইল। আমি গোপন সন্ধেবেলা একটি বাসন্তী রঙের শাড়ি পরতাম, ভালো করে খোপা বেঁধে মাথায় একগাছি বেলফুলের মালা জড়াতাম। একটি আয়না নিয়ে বাগানে বসতাম। কেন? নিজেকে দেখে তো আর পরিতৃপ্তি হয় না, বাস্তবে হয়ই না। কেননা আমি তো নিজে নিজেকে দেখতাম না। আমি তখন একলা বসে দুজন হতাম। আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম, ভালোবাসতাম, আদর করতাম, অথচ প্রাণীর ভিতরে একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধে বাতাসের মতো হু হু করে উঠত। সেই থেকে আমি তো আর একলা ছিলাম না। হাঁটার সময় চোখ নামিয়ে দেখতাম পায়ের আঙুলগুলি পৃথিবীর উপর কেমন করে পড়ছে। ভাবতাম এই পদক্ষেপগুলো আমাদের নতুন ডাক্তারের কেমন লাগে। দুপুরবেলা জানালার বাইরে ঝাঁ ঝাঁ করত, কোথাও সারা শব্দ নেই। মাঝে মাঝে এক একটা চিল অনেক দূর আকাশে শব্দ করে উড়ে যাচ্ছে। আমাদের বাগানের প্রাচীরের বাইরে খেলনাওয়ালারা সুর ধরে খেলনা চাই, চুড়ি চাই করে ডাক দিয়ে যেত। আমি একখানি চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুতাম। একখানি অনাবৃত হাত দিয়ে কোমল বিছানার উপর যেন অনাদরে মেলে ভাবতাম এই হাতখানি এমন ভঙ্গিতে কে যেন দেখতে পেল, কে যেন 2খানা হাত দিয়ে তুলে নিল আমার হাতটা, কে যেন এই হাতের উপর একটি চুম্বন রেখে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে। মনে করো এখানেই যদি গল্পটা শেষ হয় তাহলে কেমন হয়? আমি বললাম, মন্দ হয় না, একটু অসম্পূর্ণ থেকে যায় বটে, কিন্তু সেইটুকু আপন মনে শেষ করতে করতে দিব্যি বাকি রাতটুকু বেশ কেটে যায়। কিন্তু তাহলে তো গল্পটা বড় গম্ভীর হয়ে যায়, এর মজাটুকু থাকে কোথায়? তারপরে শোনো, একটুখানি পসার হতেই আমাদের বাড়ির একতলার ডাক্তার তার ডাক্তারখানা খুললেন। আমি তখন তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ঔষধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে, এই সব কথা জিজ্ঞাসা করতাম। ডাক্তারির কথায় ডাক্তারের মুখ খুলত। শুনে শুনে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল। ভালোবাসা, মরণ, কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখলাম। আমার গল্পটা প্রায় শেষ হয়ে এসেছে, আর বেশি কিন্তু বাকি নেই। আমি মৃদুস্বরে বললাম, রাত্রিও প্রায় শেষ হয়ে এলো। কিছুদিন ধরে দেখলাম ডাক্তারবাবু বড্ড অন্যমনস্ক, আমার কাছে যেন ভারী অপ্রতিভ।
একদিন দেখলাম তিনি বেশ সেজে গুজে দাদার কাছে তার জুড়ি গাড়িটা ধার করলেন। রাত্রে কোথায় যাবেন? আমি আর থাকতে পারলাম। দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞাসা করলাম, হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আজ তোমার জুড়ি গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? সংক্ষেপে দাদা বললেন, মরতে। আমি বললাম, না না না, সত্য করে বলো না। তিনি পূর্বাপেক্ষা কিঞ্চিত খোলসা করে বললেন, বিয়ে করতে। আমি বললাম, সত্য নাকি? বলে অনেকটা হাসলাম। অল্প অল্প শুনলাম এই বিয়েতে ডাক্তারবাবু 12,000 টাকা পাবেন। কিন্তু আমার কাছে এই সংবাদ গোপন করে আমাকে অপমান করার তাৎপর্য কি? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরব? পুরুষদের বিশ্বাস করবার জন্য পৃথিবীতে আমি একটি মাত্র পুরুষ দেখেছি, আর এই মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি। ডাক্তার রোগী দেখে সন্ধ্যার আগে ঘরে আসলে প্রচুর পরিমাণে আমি হাসতে হাসতে বললাম, কি ডাক্তার মহাশয়, আজ আপনার বিয়ে নাকি? আমার আনন্দ দেখে ডাক্তার যে কেবল অবাক হলেন তা নয়, ভারী বিমর্ষ হয়ে গেলেন। জিজ্ঞেস করলাম, বাজনা বাদ্য কিছু নেই যে? শুনে তিনি ঈষৎ একটু নিঃশ্বাস ফেলে বললেন, বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের? শুনে আমি হেসে অস্থির হলাম। এমন কথা তো কখনো শুনিনি। আমি বললাম, সে হবে না, বাজনা চাই, আলো চাই। দাদাকে এমনি ব্যস্ত করে তুললাম। বললাম, দাদা রীতিমতো উৎসবের আয়োজন করো। আমি কেবলই গল্প করতে লাগলাম, বউ ঘরে আসলে কি হবে, কি করবে। জিজ্ঞেস করলাম, আচ্ছা ডাক্তার মহাশয়, তখনও কি আপনি রোগীর নাড়ি টিপে বাড়াবেন? যদিও মানুষের, বিশেষত পুরুষের মনটা দেখা যায় না, তবু আমি শপথ করে বলতে পারি কথাগুলি ডাক্তারের বুকে শেলের মতো বেজেছিল। অনেক রাত্রে লগ্ন। সন্ধেবেলা ডাক্তার ছাদের ওপর বসে দাদার সাথে 2-1 পাত্র মদ খাচ্ছিলেন। দুজনের এই অভ্যাসটুকু ছিল। ক্রমে আকাশে চাঁদ উঠল। আমি হাসতে হাসতে এসে বললাম, ডাক্তারবাবু ভুলে গেলেন নাকি যাত্রার যে সময় হয়েছে? এইখানে একটা সামান্য কথা বলা আবশ্যক। ইতিমধ্যে আমি লুকিয়ে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো সংগ্রহ করে সুবিধে মতো ডাক্তারের অজান্তে তার গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করে কিঞ্চিত গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিকভাবে তাকিয়ে বললেন, তবে চললাম। বাঁশি বাজতে লাগলো। আমি একটি বারাণসী শাড়ি পরলাম। যতগুলো গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলো বের করে পরলাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম। আমার সেই বকুল তলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত্রি, ফুটফুটে জ্যোৎস্না। সুপ্ত জগতের ক্লান্তি হরণ করে দক্ষিণে বাতাস বইছে। জুঁই আর বেলফুলের গন্ধে সমস্ত বাগানটা ভরে আছে। বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলে গেল, জ্যোৎস্না তখন অন্ধকার হয়ে আসতে লাগলো। এই গাছের পাতা, আকাশ, আজ অন্ধকার ঘর দুয়ার নিয়ে পৃথিবী যখন আমার চারিদিকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো, আমি চোখ বন্ধ করে হাসলাম। ইচ্ছে ছিল যখন লোকে এসে আমাকে দেখবে, আমার এই হাসিটুকু যেন
রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে। ইচ্ছে ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব, তখন যেন এই হাসিটুকু মুখে করে নিয়ে যায়। কোথায় বাসর ঘর? আমার সেই বিয়ের সাজ কোথায়? নিজের ভিতর থেকে কেমন একটা খট খট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে 3টে ছেলে অস্থিবিদ্যা শিখছে। বুকের যেখানে সুখ দুঃখ ধুক ধুক করত, যৌবনের পাপড়ি প্রতিদিন একটি একটি করে প্রস্ফুটিত হতো, সেখানে বেদ নির্দেশ করে কোন হাড়ের কি নাম সেটা মাস্টার শেখাচ্ছেন। আর সেই যে শেষ হাসিটুকু ঠোঁটের মাঝে ফুটিয়ে তুলেছিলাম, তার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি? কি গল্পটা কেমন লাগলো? আমি বললাম, গল্পটি তো বেশ মজার। এমন সময় প্রথম কাক ডাকলো। জিজ্ঞাসা করলাম, এখনো আছো কি? কোনো উত্তর পেলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করলো। শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল। শশীশেখর ওরফে ডাক্তারের কণ্ঠে সৌম্য, দাদার চরিত্রে আকাশ, কঙ্কালের কণ্ঠে পায়েল, আবহ সঙ্গীতে শঙ্খ ও সূর্য, পোস্টার ডিজাইনে আমি অয়ন, পর্ব পরিচালনায় টিম ককটেল রেডিও। পরবর্তী পর্বে আবারও একটি গল্প নিয়ে হাজির হবে টিম ককটেল রেডিও।